তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে মিন্নাত? কি সব আউল ফাউল বকছো কি এসব তুমি? আর ইউ আউট অফ ইউর সেন্স? তুমি ওকে কিভাবে এখানে একা ফেলে রেখে যেতে চাচ্ছ? কিভাবে? পুরোদস্তুর গর্জে উঠলেন আলতাফ সাহেব স্ত্রীর কথায়। রাতের ডিনার শেষে রুমে ফিরছেন দুজন। সেখানে এসে নিজ কর্মস্থানে ফিরে যাওয়ার জন্য তাগাদা দেন তিনি স্ত্রীকে। বিষয়টা যখন ঘুরে ফিরে নিজেদের মেয়ে মেহেরিসের দিকে যায়, তখন আলতাফ সাহেব সাফ সাফ জানান তিনি তার মেয়েকে ছাড়া কোথাও যাবেন না। গেলে একসঙ্গে মেয়েকে নিয়ে ফিরবেন তিনি। তাতে মিন্নাত বেগম দ্বিমত পোষণ করলে স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন ভদ্রলোক। মিন্নাত বেগম ও পাল্টা জবাব দিলেন কথার। তাহলে কি করবো এখন? এটা ছাড়া আর উপায় কি আমাদের? মেয়ের বিয়ে হয়েছে, আমাদের মেয়ে এখন আর আগের মতো নেই। আলতাফ, চাইলেই আমরা সবকিছুর আগের মতো স্বাভাবিক করে দেখতে পারি না নিশ্চয়ই। আগের মতো নেই মানে কি? এটাকে কেমন বিয়ে বলে? এটা আদৌ কোনো বিয়ে নাকি ছেলে মানুষই? দেখো মিন্নাত, বিষয়টা তুমি আমি সবাই জানি পূর্ব শুধু আমার ওপর জিদের কারণে মেহেরিসকে বিয়ে করেছে। আমার জিদের বলি হয়েছে আমার মেয়ে। ও রাগের দাবার ঘুঁটি হিসাবে এই বিয়েটাকে পুঁজি করে ব্যবহার করেছে জাস্ট। আর তুমি কিনা তার কাছেই আমাদের মেয়েকে ফেলে রেখে চলে যেতে চাচ্ছ? আলতাফ, তুমি কেন বুঝতে পারছো না? এখানে শুধু পূর্ব না, পুরো ফ্যামিলি আছে মেহেরিসের পাশে। আর মেয়েদের বিয়ে কতবার হয়? আমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন বিয়েটা যেভাবেই হোক না কেন, সে এখন একজনের আমানত। এখন তার পদবীর সাথে মির্জা বাড়ির বউয়ের সম্মানটাও যে জড়িয়ে গেছে। আর তোমার কি মনে হয় আমরা নিতে চাইলে সে এখন এত সহজে মেহেরিসকে যেতে দিবে? যেতে না দিয়ে যাবে কোথায়? গর্জে উঠলেন আলতাফ পুনরায়। রাগে ক্ষিপ্ত হয়ে পায়ে চেয়ার ঠেলে বলতে লাগলেন, আমরা আমাদের মেয়েকে নিয়ে যাব, এতে ওর কিসের এত জোর? বলতে বলতে অস্থির হয়ে পায়চারি করতে লাগলেন এদিক সেদিক। তবুও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে নিজেকে। মির্জা বাড়িরই তো রক্ত, সে এত সহজে তো আর ঠান্ডা হয় না। মিন্নাত বেগম এবার একটু নরম হলেন। ধীর গলায় বললেন, তোমার কি মনে হয় এই বিয়েটা শুধু জোর করে একপাক্ষিক ভাবেই হয়েছে? এই বিয়েতে যদি তোমার মেয়ের মত না থাকতো, তাহলে পূর্ব পারত জোর করে বিয়ে করতে। তুমি তোমার মেয়েকে এই চিনলে? ও না চাইলে ওকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব? থেমে দাঁড়ালেন আলতাফ সাহেব। চোখ দুটো ক্রমশ সরু হয়ে এলো তার। সন্দিগ্ধ হয়ে প্রশ্ন করলেন উল্টো, তুমি বলতে চাইছো এই বিয়েতে মেহেরিসেরও মত ছিল? বলতে চাইছি না, এটাই বলছি আমি। একটু ঠান্ডা মাথায় ভাবলে তুমিও বুঝে যেতে এতক্ষণে। দেখো আলতাফ, বিষয়টাকে একটু স্বাভাবিকভাবে নাও। আমাদের সম্পর্ক এমনিতেই নড়বড়ে। আমি চাই না বাকি জীবনটাও এভাবেই কাটাও তুমি। আমি চাইছি সবকিছু আবার স্বাভাবিক হোক, যেমনটা এই পরিবারের তোমার সঙ্গে আগে ছিল। তাই বলে আমাদের মেয়েকে বলি দিয়ে তুমি বিষয়টা এভাবে দেখছো কেন বারবার? তাহলে আর কিভাবে দেখবো? মিন্নাত, তোমার মাথা নষ্ট হয়ে গেছে এখানে এসে। আমি ওকে চিনি, পূর্ব কেমন আমি জানি সেটা। আমাদের মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি জাস্ট বলে দিচ্ছি। মেয়েটা আমার শেষ হয়ে যাবে ওর পাল্লায় পড়ে। তুমি তাহলে আমাদের মেয়েকে চিনতে ভুল করছো। তুমি জানোই না ও আসলে কেমন। আর ভুলে যেও না, ওর শরীরেও কিন্তু এই বংশেরই রক্ত বইছে। আমার পূর্ণ বিশ্বাস আছে ওর ওপর। তুমি ওকে নিয়ে টেনশন করো না তো। আলতাফ তৎক্ষণাৎ মাথা নাড়লেন, প্রতিবাদ করে জানালেন, পারবে না মিন্নাত, পারবে না। ও এক পরিবেশে বড় হয়েছে, ওই কালচারের সঙ্গে এখানে ও কখনোই মানিয়ে নিতে পারবে না। সেটা তুমি ওর উপর ছেড়ে দাও। ও কি তোমাকে একবারও বলেছে ওকে সঙ্গে করে নিয়ে যেতে? কি হলো বলো, বলেছে একবারও? আকস্মিক প্রশ্নটাই থমকে গেলেন ভদ্রলোক। ঠিকই তো, তার মেয়ে তো একবারও বললেও না তাকে এখান থেকে সঙ্গে করে নিয়ে যেতে। যাওয়ার জন্য তো তাড়া দিল না তেমন। তাহলে কি তার স্ত্রী কথাটাই সত্যি? সত্যি কি তার মেয়ে পূর্বকে? তুমি খুব বেশি টেনশন করছো। কিছুই হবে না, সবকিছুই স্বাভাবিক হবে, দেখে নিও। আর আমি চাই সেটাই হোক। তুমি বরং ব্যবস্থা করো, আমরা 1-2 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। এখানে তো আমাদের আর কোনো কাজ নেই, তাই না? কিন্তু মিন্নাত। থামলেন আলতাফ। কপালে ভাঁজ পড়লো গভীরভাবে। একটা অদ্ভুত দুশ্চিন্তা তাকে গ্রাস করছে ক্রমাগত। সেই রেশ টেনেই বিরস গলায় বললেন স্ত্রীকে, দেশে ফিরে আমরা তাকে কি জবাব দেব? সে যখন মেহেরিসের খবর জানতে চাইবে, তখন কি বলবো আমরা? কিভাবে ধামাচাপা দেব এই বিষয়টা? সে যদি একবার এই ঘটনার জাস্ট 9% আজ করতে পারে, তাহলে তাহলে কি হবে ভেবে দেখেছো তো? মির্জা বাড়িতে তাণ্ডব চালাবে সে। কিভাবে থামাবে তাকে? সেটা আমার উপর ছেড়ে দাও। আলতাফ তার ছেলে হেসে বলে উঠলেন, সেটা তো তোমার ওপরই পড়বে। আমি পারবো না তাকে হ্যান্ডেল করতে। ওই শক্তি বা সামর্থ্য আমার কোনোটাই নেই। তোমার রক্ত, তুমি সামলে নিও।
দূরের মসজিদে থেকে ফজরের আজান ভেসে আসছে, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সকালের পাখিদের কিচিরমিচির। শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে বইছে কলকলে হিমেল এক ঝাঁক নরম হাওয়া। মির্জাবাড়ির ড্রয়িং রুমে বড় সোফাটা দখল করে বসে আছেন গুলবাহার খাতুন। আজ একটু আগে ভাগেই জেগে উঠেছেন তিনি। নিত্যদিনের তুলনায় আজ বাড়ি জুড়ে একটু বেশি শোরগোল শোনা যাচ্ছে। সার্ভেন্টরা ব্যস্ত বাড়ির সামনে দিকটা পরিষ্কার করতে। এর অবশ্য একটা কারণও আছে। বৃদ্ধার ইচ্ছা ছিল বাড়ির বড় নাতির বিয়েটা তেমন তিনি ধুমধাম করে আয়োজন করে দিবেন। বংশ পরম্পরা বলেও তো একটা নীতি বাক্য আছে নাকি? তার মধ্যে নাতি তার হুট করেই বিয়েটা সেরে ফেলেন। তাতে কোনো রকম আয়োজন তো দূর, আশেপাশে কাউকে জানানোর সুযোগটুকুও পাননি বৃদ্ধা। তাই গতকাল রাতেই তিনি ঠিক করেছেন ছোটখাটো পরিসরে একটা আয়োজন করবেন তিনি। স্বামীর নামে থাকা মাদ্রাসার এতিমখানাদের বাচ্চাদের খাওয়াবেন বাড়িতে এনে। শেষে সবার হাতে তুলে দিবেন নতুন নতুন কিছু পোশাক আশাক। আয়োজনটা হবে বাড়ির ভিতরে। বৃদ্ধার কথায় প্রথমে সবাই কিছুটা অবাক হলেও বৃদ্ধার মুখের ওপর কথা বলার সাহস করেনি কেউ। মেনে নিয়েছেন নিঃশব্দে নিঃসংকোচে। সেই সুবাদে আজ বেলা না গড়াতেই মির্জাবাড়ির উঠোন জুড়ে শুরু হয়েছে তুমুল হট্টগোল। কমপক্ষে 500 জন ছেলে মেয়েদের খাবারের আয়োজন করছে বাহিরের বাবুর্চিরা। অমনি খুশ মেজাজে কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিচে নামলো ইরা। দাদির ধাকে থেমে দাঁড়ালো অগত্যা। কই যাচ্ছে রে? কলেজ যাচ্ছি দাদি। আইসকা কলেজ যাওয়ান লাগবো না, বাড়িতে অনুষ্ঠান হইতেছে, চোখে পড়ে না? ঢং ঢ্যাং কইরা কলেজ যাইতে কইছে কি আজকে তোমারে? আজ ইরার ফ্রেন্ড তন্নির জন্মদিন। গতকাল রাতে গ্রুপ কলে সবাই মিলে ঠিক করেছে আজ সারাদিন মিলে ওরা কি করবে। প্রথমে যাবে হাতিঝিল পার্ক, সেখান থেকে কেক কিনে সোজা রেস্টুরেন্টে। তারপর ওখানে কেক কাটার পর্ব চুকিয়ে সবাই মিলে কিছু রিলস বানাবে। মাসে আগে খোলা টিকটকের লুকোনো আইডিটাই ভিডিও ছাড়া হয় না অনেকদিন। সেই সুবাদে নিজের সাজের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ব্যাগে ঢুকিয়ে রেখেছে আগে থেকেই। দাদির কথায় জিভে কামড় বসিয়ে দিয়ে ভয়ে ভয়ে পিছু ঘুরলো ইরা। বলল মিনমিন করে, আসলে দাদি আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, না গেলে প্রবলেম হবে। স্যার কড়া গলায় জানিয়ে দিয়েছিল আজকে উপস্থিত না থাকতে পারলে প্র্যাকটিক্যালি নাম্বার কাটবেন তিনি। কিসের ক্লাস? প্রেজেন্টেশন দাদি। এটা কোনো প্রেজেন্টেশনের কিছুই না। আজকে ওর ফ্রেন্ড তন্নির বার্থডে। গতকাল রাতে প্ল্যান করেছে সবকটা মিলে। প্রথমে ওনার হাতে ঝিল পার্কে যাবে, কেক কাটবে, তারপর রেস্টুরেন্টে ঘোরাঘুরি করবে। ইরার মাথায় আগুন ধরে গেল। কটমট করে তাকালো আমানের দিকে। আমান গলায় নির্লিপ্ত জবাব নিয়ে সামনে থাকা সোফায় পা টান করে বসলো গিয়ে। এটা কি সত্যি ইরা? আমান যা কইল সব সত্যি? চুপ করে থাকে ইরা, মুখটা মলিন করে নিচে নামিয়ে রাখে। নাতনিকে এভাবে থম মেরে থাকতে দেখে রীতিমতো তেতে উঠেন বৃদ্ধা। শাসিয়ে বলেন, হাই আল্লাহ, বাড়ির মেয়েদের এসব কি হইতাছে দিন দিন? আমারে মিথ্যা কইতাছিলি তুই? মিথ্যা কওয়া কবে থেকে শিখছস তুই? যা ওপরে যা, এই ড্রেস পাল্টাইয়া নিচে আয় জলদি। আইসকা কোথাও যাইতে হইব না, বাড়িতে মেহমান আসবো, কাজকাম করবি। এরার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আহত চোখে দাদির দিকে একবার চেয়ে পরক্ষণে আবার সোফায় গায়ে দিয়ে বসে থাকা আমিনের দিকে চাইল। অমনি সেই দৃষ্টিরূপ নিল নিখাত রাগে। ফুসতে ফুসতে নিজের পেছনের ব্যাগ চেপে ধরে সোজা উপরে গেল। মিনিট খানেকের ব্যবধানে পুনরায় দাদির কথা মতোই ড্রেস পাল্টে নিচে নামতেই শুনতে পেল, ওই মুটকি, আম্মুকে বল মিষ্টি করে 1 কাপ চা বানিয়ে দিতে যা। এরা পারছে না আমানকে গরম চায়ের ক্যাটলিতে ডুবিয়ে রাখতে, যতক্ষণ না এই ছেলের একটা উচিত শিক্ষা হয়। তবে আপাতত ইরা সেরকম সব ইচ্ছেকে ধামাচাপা দিল। পরক্ষণে ও রেগে মেগে চা বানাতে গেলে আকস্মিক ওর মাথায় আসলো, আচ্ছা ও যে বান্ধবীদের সাথে সব প্ল্যান করেছিল আজ ওরা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করবে, সেটা ওই আমিনা জানলো কিভাবে? কথাটা তো শুধু ওদের মাঝে সীমাবদ্ধ ছিল। গ্রুপে ওরা 4 বান্ধবী ছাড়া আর তো কেউ নেই। ঠোঁট কামড়ে ওইসব ভেবে চা বানিয়ে আনলো ইরা। এগিয়ে গেল আমানের কাছে। পায়ের উপর পা তুলে বসে থাকা আমান একবার আর চোখে ইরাকে পরখ করে নিয়ে বলল, কিছু মিলাস নাই তো আবার উল্টাপাল্টা? চোখ কটমট করে তাকালো ইরা। আমান আবারও বলল, আগে নিজে এক চুমুক খেয়ে দেখা, জলদি খা, চা ঠান্ডা হয়ে গেলে খেয়ে আর ফিল পাই না আমি। ইরার মন চাচ্ছে চায়ের কাপটা আমাদের মাথায় ছুঁড়ে মারতে। হিসিস করতে করতে বলল কোনো রকমে, আমিনার বাচ্চা কিচেনে তেলাপোকার গু মিশাইয়া আনছে এর লগে, খাইলে খা, নাইলে না খাইলে ফুট। মুখটা বেশি চলে, সমস্যা নাই, মুখ পারমানেন্টলি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আছে। বলে দিব নাকি নানুকে সব তোদের দ্বিতীয় প্ল্যানের কথা?
ইরা ভেবেচাকা খেলো এই পর্যায়ে আমতা আমতা করে বলল, দ্বিতীয় প্ল্যান? হ্যাঁ ওইটাই, রেস্টুরেন্টে যে বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল মিলে মানে একসাথে সেলিব্রেট করবি সেসব। সামান্য এতেই নানো রিয়াক্ট করছে, ভাব পুরোটা শুনলে কি করবে তোর। আর 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 যাই বা যদি বাই চান্স এটা দাদা ভাইয়ের কানে যায় তখন কি হবে জানিস তো? ইরা ভয়ে ভয়ে শুষ্ক ঢোক গিলল। এই মিজা বাড়ির মেয়েরা ঘুরে ফিরে ওই একটা জায়গায় আটকায় বারবার। দাদা ভাই শুধু মিজা বাড়ির কেন, মিজা বাড়ির সঙ্গে এ সম্পর্কিত প্রতিটা আত্মীয় স্বজন সবাই ভয়ে ততস্থ হয়ে পড়ে সর্বদা। দাদা ভাইয়ের পার্সোনাল ডায়েরিতে প্রথমেই মেয়ে কেন্দ্রিক কতগুলো নিষেধাজ্ঞা জারি আছে। তার মধ্যে সর্বপ্রথম আর সর্বপ্রধান হলো মেয়েদের অযথা বাইরে ঘুরে অতীব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া, অপ্রয়োজনে ফোন ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে দাদা ভাইয়ের ডায়েরিতে থাকা লাল কালি দিয়ে রেড জোনের মধ্যে লিখিত হচ্ছে, বাড়ির মেয়েরা কোনোদিন ফেসবুক তথা কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারবে না। ওসব ভেবে ভয়ে আড়ষ্ট হলো ইরা। তবে সেও দেখে নিবে এই আমানকে। এমনিতেই তো আর ছেড়ে দেওয়া মেয়ে সে নয়। চায়ের কাপটা আমানের হাতে জোরপূর্বক তুলে দিতে বলল তখন, ফুপি বানাইছে, আমার এত আজাইরার টাইম নাই যে তোমার জন্য চা বানাতে খরচ করব। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের উদ্দেশ্যে নিচে নামছিল তখন তন্ময়। ড্রয়িং রুমের অস্বাভাবিক ভিড় দেখে চোখে পড়তে এসে রুকুজকে একবার পরখ করলো তন্ময় বিষয়টা। সোফায় বসে থাকা দাদি স্বভাব সিদ্ধ কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতে একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন বাড়ির সার্ভেন্টদের। তন্ময় সন্দিগ্ধ হয়ে জিজ্ঞেস করলো তখন, বাড়িতে কিসের অনুষ্ঠান দাদি? গুলবাহার খাতুন নার্গিসকে ইশারায় শেষের কথাটা পুনরায় বুঝিয়ে দিয়ে ডাকলেন তন্ময়কে। তন্ময় এগিয়ে গিয়ে দাঁড়াতে বৃদ্ধা বললেন, তুমি এখনো জানো না তন্ময়, বাড়ির বড় ছেলের বিয়ে উপলক্ষে আইসকা মাদ্রাসার পোলাপাইনদের ভালো মন্দ দুটো খাওয়াবো। কথাটা প্রথমে তন্ময়ের মস্তিষ্কে গিয়ে ধাক্কা খেলো বেশ। চোখ দুটো বড় ছোট ছোট করে বিষয়ে প্রশ্ন করলো উল্টো। বাড়ির বড় ছেলে মানে? বাড়ির বড় ছেলে তো পূর্ব, আমাদের পূর্ব। শেষের বাক্য উচ্চারণ করতে গিয়ে চোখ দুটো অভিমাত্রায় ছোট ছোট হলো আরো। ভ্রু কুচকে গেল প্রচন্ড বিহুলতায়। বলল আবারও, পূর্ব বিয়ে করেছে? কি বলছো এসব? কবে, কখন, কাকে? ওখানে থাকা উপস্থিত সকলে একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। পূর্ব বিয়ে করেছে সেটা তন্ময় জানে না? বিয়েটা বিষয়টা ঠিক সূর্য পূর্ব কোণ থেকে পশ্চিম দিকে ওঠার মতোই আশ্চর্যের লাগলো। দুই ভাইয়ের ঘনিষ্ঠতা সম্পর্কে কম বেশি ধারণা আছে বাড়ির সকলেরই। বিষয়টা শুধু বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই শহরের কাকপক্ষীগুলো এদের দুজনের আত্মার বন্ধন সম্পর্কে অবগত। এমা, তুমি জানো না তন্ময় ভাই, দাদা ভাই বিয়ে করেছে যে? পেছন থেকে আমানের কণ্ঠটা ভেসে আসতেই বাস্তবে ফিরে এলো তন্ময়। এতক্ষণ যাবৎ মন মস্তিষ্কের টানাপোড়েনে বন্দী ছিল সে। কথাগুলো কানে ঢুকলেও মস্তিষ্কে বসছিল না ঠিকঠাক মতো। বিষয়ে মাথা ঘুরিয়ে তাকালো সে। তুই তো দেশে ছিলি না বাবা, হয়তো এই কারণে তোকে জানাইনি পূর্ব। আর বিয়েটাও তো একেবারেই হুট করে হয়ে গেছে। তুই কেন, আমরা কেউই প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। এখনো তো ঠিকঠাক বিশ্বাস করে উঠতেই পারছি না আমরা। তন্ময় চুপ করে রইল এক মুহূর্ত। তন্মধ্য আকস্মিক ভাবেই বদলে গেল তার মুখে সে গুরুগম্ভীর অভিব্যক্তি। চোখ দুটো চকচক ফকফক করে উঠল। ঠোঁটের কার্নিশে দৃশ্যমান হলো টান টান উত্তেজনা। সে যাই হোক, তা আমাদের ভাবি সাহেবা কোথায়? ভাবিকে ডাকো তো। আমি তো এখনো আমাদের ভাবিকেই দেখলাম না। কই, ডাকো। ওই তো মিস আমেরিকান, তোমার পেছনেই তো আছে তন্ময় ভাই। কথাটা শুনতেই হতবাক হয়ে তর্ক করে তাকালো তন্ময় নিজের পেছনে। তার দৃষ্টি গিয়ে থামলো ডাইনিং টেবিলের দিকে। সেখানে বসে আছে মেহেরিস, কালো টি শার্ট সেট, গলায় একটা স্কিনের সিল্কের স্কার্ফ জড়ানো। এক মনে ব্রেকফাস্ট করে যাচ্ছে মেয়েটা তখন। চারপাশের কোলাহল আচমকাই ধুম করে নিভে গেল যেন। অতীব মাত্রায় বিস্ময়ে চোখের মণি দুটো এক মুহূর্তে স্থির হয়ে গেল তন্ময়ের। ভ্রু দুটো কুঁচকে এলো সহসা। ঠিক মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আশ্চর্যের বাকরুদ্ধ হলো সে। থেমে রইল কিয়ৎক্ষণ, চেয়ে রইল ওভাবে। হতবিহ্বলতাই বলে উঠল ছোট করে, মেহেরিস? হ্যাঁ, আমাদের মেহেরিসকেই তো আমার নাতিটার মনে ধরেছে শেষমেশ। না হলে যে ছেলেকে বলে মুখে ফেনা তুলতেও বিয়েতে রাজি করানো তো দূর, যার সামনে বিয়ের প্রসঙ্গটাও তোলা যেত না, সে হুট করে একদিনে বিয়ে করে বসবে কেন? নাতনিটাও তো আমার ওই রকমই দেখতে।
প্রতিক্রিয়াহীন তন্ময় খানিকক্ষণ ফ্যাসল করে চেয়ে রইল, শুধু ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেছে সেই তখনই। সমীকরণটা ঠিক বসছে না কোথাও একটা। কিছুক্ষণ ওইভাবেই থম মেরে বসে থেকে আলগোছে বলে উঠল, আমার আসলে একটু কাজ আছে, আমি আসছি। বলেই তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো তন্ময়, পা বাড়ালো সোজা দরজার বরাবর, থামলো না, চাইলো না উল্টো ঘুরে একবারও। ওদিকে পেছনে থেকে উদ্বিগ্ন হয়ে ডেকে উঠল আফিফা, তন্ময় ভাই নাস্তা করবেন না? হ্যাঁ না কিছুটি বলল না তন্ময়। ততক্ষণে সবার দৃষ্টিসীমার বাইরে চলে গেছে সে। পিছনে দাঁড়িয়ে থাকা আফিফা অসহায় চোখে চেয়ে ঘুরে দাঁড়িয়ে জয়েন করলো ডাইনিং টেবিলে। দুপুর গড়াতে গড়াতেই মির্জা মঞ্জিলের ব্যস্ততা বাড়ল আরো। সময় সাপেক্ষে সকালের ব্যস্ততার জায়গা দখল করে নিল উৎসবের রং। বাড়ির সামনে বিশাল প্রাঙ্গণে একে একে এসে হাজির হতে লাগলো মাদ্রাসার ছোট বড় ছেলে মেয়েরা। মুহূর্তেই ভরে উঠল পুরো উঠোন। কেউ দৌড়াচ্ছে, কেউ হাসছে, কেউ আবার দল বেঁধে গল্পে মেতে উঠেছে। তাদের সেই নির্ভেজাল আনন্দে মির্জা মঞ্জিলের গাম্ভীর্য ভেঙে গিয়ে ছড়িয়ে পড়ল এক শিশুসুলভ উচ্ছ্বাস। বাড়ির বাগান জুড়ে চলছে তাদের অস্থির ছোটাছুটি। কেউ ফুলের গাছের পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কেউ আবার হাত দিয়ে ছুঁয়ে দেখছে অচেনা নাম না জানা গাছের পাতাগুলো। অনেকে দৌড়ে গিয়ে থেমে যাচ্ছে সামনের ফোয়ারার কাছটায়। ফোয়ারার জল ওপরে উঠে আবারও নেমে আসছে ছন্দময় স্রোতে। ছোট ছোট কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, চোখ তাদের বিস্ময়ে বড় বড়। মনে হচ্ছে জীবনে এই প্রথম এমন কিছু দেখছে তারা। একে অপরের সঙ্গে বলাবলি করছে, এটা কেমনে উঠে আবার কেমনে নামে রে। ওদের এই খুনসুটিময় দৃশ্যটুকু উপরতলার বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছিল মেহেরিস এতক্ষণ যাবৎ। রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে আছে ও। এহেন দৃশ্য তার কাছে একেবারেই নতুন। বইকেই বিদেশে বড় হয়ে ওঠা মেহেরিস সেভাবে এতগুলো শিশুর একসাথে দৌড়ঝাঁপ আনন্দ এহেন সরল বিষয় দেখে অভ্যস্ত নয়। ওর কাছে সবকিছুই অদ্ভুতভাবে সুন্দর লাগছে। চোখ ফেরাতে পারছে না সে। অজান্তেই চোখ বিড়বিড় করে বলে উঠল, সো কিউট। এসব দেখতে দেখতেই নিজের ভেতরেও তীব্র ইচ্ছে জাগলো নিচে গিয়ে ওদের সাথে মিশে যাওয়ার, মিলেমিশে ভাগ করে নেওয়ার সেই স্পেশাল মুহূর্তটুকু। তৎক্ষণাৎ উল্টো ঘুরে দাঁড়িয়ে বসে থাকা এরিনাকে উদ্দেশ্য করে আওড়ালো, আমিও একটু নিচে যেতে চাচ্ছি ওদের সঙ্গে। নিচে যাচ্ছ মানে তুমি এইভাবে নিচে যাবে? মেহেরিস অবাক চিত্তে নিজের দিকে চেয়ে বলল, হ্যাঁ কেন, কি হয়েছে? এরিনা একটু এগিয়ে এসে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। এরপর কপালে ভাঁজ ফেলে বলল, মেহেরিস তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এভাবে নিচে যাবে এখন? দেখছো না কতজন মানুষজন আছে নিচে? তো কি হয়েছে? এর আগেও তো আমি এভাবেই নিচে গেছি, তখন তো কোনো সমস্যা হয়নি, এখন আবার কি প্রবলেম? এরিনার মুখে তখন ততোধিক বিরক্তির ভাঁজ পড়ল। বলল, এখনকার বিষয়টা সম্পূর্ণ আলাদা মেহেরিস। তুমি আগে শুধু মির্জা বাড়ির মেয়ে ছিলে, এখন তুমি মির্জা বাড়ির বউ। সবার প্রথমে তোমার সঙ্গে যে পরিচয়টা যুক্ত থাকবে সেটা তুমি এই শহরের এমপি পূর্ব মির্জার ওয়াইফ হিসেবে। বুঝলাম না, বিয়ে হলেই কেন মেয়েদের সবকিছু চেঞ্জ করতে হবে? পদবীর পাশাপাশি নিজের ফ্রিডম, এভরিথিং। কই আমাদের দেশে তো এইসব রুলস ফলো করা হয় না। শোনো মেহেরিস, দেশ কালচার ভেদে সবকিছুই তো পরিবর্তনশীল। আর তাছাড়া আমরা না হয় পরিবারের মানুষ, আমরা তোমাকে কিছুই বলবো না, কিন্তু বাইরে যারা আছে তাদের মন মানসিকতা তো একরকম না, তাই না? আর এখানে এমনিতেই এইসব পোশাক আশাক পরাটা স্বাভাবিকভাবে নেয় না তার মধ্যে আবার দাদা ভাইকে চিনে সবাই, সম্মান করে। সেখানে তার স্ত্রীকে এসব পোশাকে সামনাসামনি কিছু না বলেও অগোচরে গসিপ করবে। যদি বিষয়টা সত্যিই হয় তাহলে তো এই থেকে ছোট পোশাকেও যেতে রাজি মেহেরিস। মনে মনে এসব ভাবতে মুখে বলল, কিন্তু আমার কাছে তো এরকম কোনো ড্রেস নেই আপু, তাহলে আমি কি পরে যাব? 1 মিনিট দাঁড়াও তুমি। এই বলে দ্রুত পায়ে ভেতরে ঢুকে এলো এরিনা। কাবার্ড খুলে খুঁজে খুঁজে থাক থেকে একটি ড্রেস এনে মেহেরিসের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এইটা পরো। গোলাপি রঙের নরম জর্জেট কাপড়ের একটা সুন্দর কোট সেটের মতো 3 পিস। এরিনা আবারও বলল, এইটা কি আছে, পরিনি এখনো পর্যন্ত। তোমার গায়ের রংটা খুব ভালো মানাবে। মেহেরিস ড্রেসটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখতে খারাপ না, তবে অনেকটা অস্বস্তি নিয়ে বলল, সমস্যা নেই, দাও। কিছুটা দ্বিধা নিয়েই ড্রেসটা নিয়ে ভেতরে চলে গেল ও।
পরে বের হলো মিনিট খানিকের ব্যবধানে। কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। এই ধরনের পোশাকে সে অভ্যস্ত নয় একদমই, পরেও নি কখনো এর আগে। কামিজটা ঠিক আছে, পায়জামাটাও ম্যানেজ হয়ে গেছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ওড়না, হালকা গোলাপি রঙের ওড়নাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও। কিভাবে নেবে, কোথায় রাখবে কিছুই বুঝতে পারছে না। একবার গলায় পেঁচালো, গড়গড় করে শরীর বেয়ে খুলে পড়ে গেল তা। ও গড, এসব কিভাবে ম্যানেজ করো তোমরা? মুচকি হেসে এরিনা গলায় সুন্দর করে পেঁচিয়ে দিল ওড়নাটা। দিতে দিতে বলল, এইভাবে রাখো, আর হাঁটার সময় হাত দিয়ে ধরে রেখো, একটু না ধরে রাখলে কিন্তু পড়ে যাবে। মেহরি সায়নার দিকে তাকালো একবার, নিজেকে দেখে নিজেই থমকালো। বেশ, এই লোক তার জন্য একদম নতুন। খোলা চুলগুলো বাঁধা একটি স্কাই রঙা বান্দনা দিয়ে ওইভাবেই নিচে নামলো মেহরিশ। উঠোন জুড়ে তখনও চলছে বাচ্চাদের হইচই। ওকে দেখতেই একদল ছোট ছোট ছেলে মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো ওর সামনে। নিজেদের থেকে অনেকটা ভিন্ন রকম দেখতে মেয়ে দেখে ওদের মধ্যে সৃষ্টি হলো মিশ্র কৌতূহলের। আপু, আপনি এখানে থাকেন? ওদের মধ্যে থাকা সবচেয়ে ছোট মেয়েটা প্রশ্ন করে একগাল হেসে উঠল। মেহরি স্বাভাবিক হলো, এগিয়ে গিয়ে মেয়েটার গাল দুটো মৃদু টেনে দিতে দিতে বলল, না, তোমাদের মতো আমিও এই বাড়ির গেস্ট, মানে মেহমান। আল্লাহ, তুমি বাংলা তো বলতে পারো? তোমায় দেখলে বিদেশি লাগে আপু, তুমি খুব সুন্দর দেখতে। কেন, আমায় দেখতে কি বাংলাদেশি লাগে না? না, তোমায় বিদেশিদের মতো দেখতে লাগে। এভাবে দুই কথাই আস্তে ধীরে নিজেদের মধ্যে ভাব জমালো মেহরিশ। মেতে উঠল পুরো দোস্তর হাসি আড্ডায়। এক সময় নিজের ফোন করে বের করে প্রত্যেকের ছবিও তুলল। মেহরিশ এতটাই মেতে উঠেছিল বাচ্চাদের সঙ্গে যে ওর ওড়নাটা কখন যে কাঁধ থেকে পড়ে পার করে মাটি ছুঁয়েছে সেদিকে হুঁশটুকু পর্যন্ত নেই মেয়েটার। ওই সময়ই কয়েকজন চলকের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে এগোচ্ছিল পূর্ব। কথা বলতে বলতেই আকস্মিক দৃষ্টি থামলো তার, চোখ আটকালো এক জায়গায়। পরপর আশেপাশে লক্ষ্য করতেই চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। বাগানের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা মেহরিশের ওড়নাটা এলোমেলো হয়ে আছে, তবে তাতেই সীমাবদ্ধ নেই। আশেপাশে কতগুলো প্রাপ্তবয়স্ক ছেলেদের দৃষ্টি অনুসরণে লক্ষ্য করলো সবার দৃষ্টি ঘুরে ফিরে মেয়েটার দিকে আটকে যাচ্ছে। তখনই মুখভঙ্গি গভীর করে বড় বড় কদমে এগিয়ে গেল সোজা বাড়ির ভিতরে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো এরিনা আর বাকি সবাই বসে আছে সেখানে। ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কি মনে করে যেন থেমে গিয়ে দাঁড়ালো এক পলক। এরিনাকে দেখে গড়ছে গেল, ওই বেয়াদবের বাচ্চাটাকে ভেতরে নিয়ে আয়। বলতে বলতেই ঘটঘট করে পা ফেলে সোজা নিজের রুমের দিকে অগ্রসর হলো সে।